আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলা সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ ২১ বছর পর আজ নির্বাচনী প্রচারণায় চট্টগ্রাম ও কুমিল্লা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ২১ বসন্ত পর বন্দরনগরী চট্টগ্রামের মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে হোটেল রেডিসনে আয়োজিত একটি পলিসি ডায়ালগে অংশ নিয়ে বেলা ১১টায় জেলার ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে জনসমাবেশে বক্তব্য দেবেন তিনি। তারেক রহমানের সরাসরি উপস্থিতিকে ঘিরে নগর জুড়ে বইছে উৎসবের আমেজ। সমাবেশ স্থল নগরীর প্রধান সড়কগুলো ছেয়ে গেছে মাইক, ব্যানার আর ফেস্টুনে। আগামী দিনের চট্টগ্রাম কি হবে, উন্নয়নের অবকাঠামো কি হবে, সেই বিষয়গুলো শোনার জন্য, জানার জন্য মানুষের মাঝে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। তারেক জিয়া চট্টগ্রাম আসছে, আমাদের খুশির সীমা নাই। এখন থেকে পুরো চট্টগ্রাম একটা রব ভাব। চট্টগ্রামবাসী অধীর আগ্রহে বসে আছে আমাদের নেতাকে বরণ করার জন্য। ২৫ তারিখ পর্যন্ত আমাদের চোখে ঘুম নেই আনন্দে। বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে ভালোবাসতেন, অনেক উন্নয়ন করেছেন। তারেক রহমান সাহেব অনুরূপভাবে চট্টগ্রামকে ভালোবাসেন। কি প্রতিশ্রুতি চট্টগ্রামবাসীকে এনে দিবেন? ওই ২৫ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জনসভায় চট্টগ্রামের ১৬টি আসনের বিএনপির প্রার্থীরা উপস্থিত থাকবেন। শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নয়, পুরো চট্টগ্রামের মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সব ধরনের ব্যবস্থা আমরা করেছি। সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আয়োজক কমিটির আহ্বায়ক ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ২৫ তারিখ এই চট্টগ্রামে এই মহাসমাবেশটি একটি মহাসমাবেশে রূপান্তরিত হবে বলে আমি বিশ্বাস করি। স্টেজের কাজ চলছে কয়েকদিন ধরে। চট্টগ্রামের পর ফেনী পাইলট কলেজ ময়দানে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। পরে যাবেন কুমিল্লায়। এদিন জেলার ১৪ গ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলার পৃথক ৩টি জনসভায় নির্বাচনী দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জনসভা আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। নেতা আসছে, সেই আবেগে আমরা আসলে আত্মহারা হয়ে গেছি। কখন নেতাকে দেখব, সরাসরি প্রিয় নেতাকে দেখব, এই দেখার অপেক্ষায় ও অধীর আগ্রহ অপেক্ষায় আছে কুমিল্লাবাসী। নেতাকর্মীদের প্রত্যাশা তারেক রহমানের এই সফর নতুন করে তাদের সাংগঠনিক কার্যক্রমে উজ্জীবিত করবে। ন্যাচারালি চেয়ারম্যান সাহেব যখন এখানে আসবে, মানে প্রত্যেকটা সিটের বা ভোটারদের ভিতরে একটা পজিটিভ ইমপ্যাক্ট আসবে, এই তো স্বাভাবিক। আমরা তারেক সাহেবের আগমনের বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেব এবং সাধারণ মানুষকে আসার জন্য উদ্বুদ্ধ করব এবং সাথে সাথে আমরা নিজেরা সাধারণ মানুষকে আসার জন্য সাহায্য করতে হবে আমাদের বিএনপির নেতাকর্মীদের। সমাবেশের মাধ্যমে পরবর্তী পাশেই আমাদের সুভাগাজী মাঠ, সেই মাঠে কুমিল্লা জেলা ও মহানগর উদ্যোগে যে সমাবেশ, সেই সমাবেশে বক্তব্য রাখবেন। সেজন্য আমরা কুমিল্লাবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছি। কুমিল্লার পর নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠের জনসভায় বক্তব্য দিয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। আব্দুল হামিদ, আরটিভি। দর্শক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফরের আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ ও ফেনী থেকে এম এ আকাশ। প্রথমে যাব সাইফুল মাহমুদের কাছে। সাইফুল, তারেক রহমানের এ সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন? আর এছাড়া আরও জানতে চাই যে চট্টগ্রামে নির্বাচনের প্রচারের সার্বিক কি অবস্থা? জি সুজানা, আসলে যেমনটি বলেছেন, ঠিক আজকে থেকে ১২ বছর আগে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া কিন্তু এই মাঠটিতে বক্তব্য দিয়েছিলেন। ঠিক 12 বছর পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল এই মাঠটিতে কিন্তু বক্তব্য দিবেন। ২০ বছর 7 মাস পর তারেক রহমান কিন্তু চট্টগ্রামে আসছেন। সেই উপলক্ষে পুরো চট্টগ্রাম কিন্তু সেজেছে এক অনন্য নগরীতে। এখানে কিন্তু নেতাকর্মীদের মাঝে কিন্তু আসলে দেখা দিয়েছে এক ধরনের উৎসবের আমেজ। তারা প্রত্যেকেই মনে করতেন আসলে
ঈদের যেই আনন্দ তাদের কাছেও কিন্তু সেটা মনে হচ্ছে। 2 কিলোমিটার জুড়েই কিন্তু এলাকাতে লাগানো হয়েছে মাইক, প্রায় 200টি মাইক বসানো হয়েছে এবং 2 কিলোমিটার জুড়ে 10টি LED স্ক্রিন বসানো হয়েছে। যারা মাঠের ভিতরে প্রবেশ করতে পারবেন না তারা কিন্তু বাইরে থেকে যাতে তারেক রহমানের বক্তব্য শুনতে পায় সেই ব্যবস্থা করেছেন। তবে এখানকার যারা আয়োজক কমিটি আছে তাদের প্রত্যেকেরই আশা 10 থেকে 15 লক্ষাধিক লোক এখানে হবে এবং একই সাথে আয়োজক কমিটি সম্পূর্ণ প্রস্তুতি। এখন শুধুমাত্র আসলে তারেক রহমান স্টেজে উঠে বক্তব্য দিবে এমনটাই তাদের প্রত্যাশা। আমাদের কাছে আসলে যে তথ্যটুকু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি 7:20 সময় চট্টগ্রাম বিমানবন্দরে নামবেন, সেখান থেকে তিনি হোটেলে উঠবেন। এরপরে আগামীকালকে হোটেলে রাত 9টার সময় তিনি মহানগর বিএনপির সাথে তার একটা বৈঠক রয়েছে এবং এরপরে আগামীকাল তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারেক রহমানের একটা বক্তব্য রয়েছে। এরপর পরে তিনি 11টার সময় মাঠে আসবেন। তবে ইতিমধ্যে কিন্তু একেবারে পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু নেতাকর্মীদের মাঝে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। তারা বলল আসলে দীর্ঘদিন ধরে তারেক রহমানের মুখ থেকে তারা সরাসরি কোনো বক্তব্য শুনে নেই, সেজন্য কিন্তু তারা কিন্তু প্রত্যাশা করছেন এবার শুনবেন। এবং যারা নতুন ভোটার আছে তারাও কিন্তু আসলে অধীর আগ্রহে বসে আছেন আসলে এই তারেক রহমানকে দেখার জন্য। শুধু যে আসলে বিএনপির নেতাকর্মী সেটাও না, এখানে কিন্তু আমরা দেখলাম আসলে দল মত নির্বিশেষে অনেকেই কিন্তু কালকে আসবেন বলে জানতে পারলাম। তাদের একটাই দাবি, আসলে তাদের একটাই প্রত্যাশা, সেটি হচ্ছে যে তারেক রহমানের কাছ থেকে তারা কিছু শুনবেন এবং তারা জানবেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রামে কিন্তু নির্বাচনী হাওয়া কিন্তু খুব ভালোভাবে বইতে শুরু করেছে এবং চট্টগ্রামের 16টি উপজেলাতে কিন্তু জামাত, বিএনপি এবং এনসিপি এবং অন্যান্য প্রার্থী যারা আছে প্রত্যেকে কিন্তু আসলে নির্বাচনী প্রচারণা ভালোভাবে চালিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা চলে যাব এখন আমাদের আরেক সহকর্মী রয়েছেন ফেনীতে, SM আকাশের কাছে। আকাশ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রামের পর ফেনীতে আসবেন তারেক রহমান এবং তারেক রহমান ফেনীতে আসার পর যেই গণসমাবেশ রয়েছে এই গণসমাবেশে কিন্তু তিনি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এই গণসমাবেশ ঘিরে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক প্রস্তুতির ইচ্ছে জেলা বিএনপি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। আমরা দেখতে পাচ্ছিলাম যে আজকে শহরে জেলা যুবদলের আয়োজনে বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। কয়েক লক্ষ নেতাকর্মী এই গণসমাবেশে অংশগ্রহণ করবেন বলে জেলা বিএনপির পক্ষ থেকে আসলে আমাদেরকে জানানো হয়েছে। আগামীকাল 4টা নাগাদ ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমান এখানে এসে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তিনি আসলে 2006 সালে সর্বশেষ তিনি ফেনী পাইলট মাঠে বক্তব্য দিয়ে গিয়েছিলেন, অর্থাৎ 2 দশক পর তিনি প্রায় ফেনীতে আসছেন তার নানার জেলা ফেনীতে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একদম জাঁকজমকপূর্ণভাবে কিন্তু তার যে আগমনকে ঘিরে প্রস্তুতি, সেই প্রস্তুতি শেষ করছে। সহকর্মী যেটি বলছিলেন যে তরুণ প্রজন্ম আসলে দীর্ঘ সময় উনি দেশের বাহিরে থাকার পর তার যে সমর্থকরা রয়েছেন, তরুণ প্রজন্মের যারা রয়েছেন প্রত্যেকেই আসলে তাকে এক নজর দেখার জন্য প্রচুর সংখ্যক মানুষ হবেন বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি পাশের জেলা নোয়াখালী, লক্ষ্মীপুর থেকেও আসলে তারা এখানে অংশগ্রহণ করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। গণসমাবেশের স্থল ছাড়াও আরও প্রায় 20টি স্থানে জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে এবং পুরো শহর জুড়ে প্রায় 5 কিলোমিটার শহর জুড়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বিএনপির পক্ষ থেকে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু অনেকটাই নেতাকর্মীদের মাঝে যেমন উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছে, তেমন নির্বাচনী আমেজও আসলে আর আগের থেকে আর একটু বেশি ছড়িয়ে পড়ছেন বলে মনে করছেন তার সমর্থকরা। আমার কাছে ফেনী থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দাড়িপাল্লা মার্কার জামায়াত স্বাধীনতা বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দরপাড়া কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী প্রচার সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যারা আজকে দাড়িপাল্লা নিয়ে সামনে আসছে ভোট চাওয়ার জন্য, ওরা স্বাধীনতা বিরোধী ও লুটপাটকারী ছিল। এছাড়া পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা দেশকে স্বাধীন করেছেন জানিয়ে দেশ ছেড়ে পালানোর প্রশ্নই আসে না বলেও মন্তব্য করেন তিনি। স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরছিলাম, দেশটা স্বাধীন করছি। এই স্বাধীনতা
আমরা করেছি বন্ধুগণ, এটা অন্য কেউ করে দিয়ে যায়নি আমাদেরকে। আমরা আমাদের দেশ ছেড়ে মাটি ছেড়ে কোথাও যাব না। কিন্তু যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে, পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। এবং আপনাদের যে বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে, ওই সময় আপনাদের বাড়িঘর টুকরো করা হয়েছে। ইনসাফের উপর ভিত্তি করে চাঁদাবাজ মুক্ত, দরিদ্রমুক্ত মানবিক বাংলাদেশ করতে চায় জামায়াত। বগুড়ায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে এ মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে গাইবান্ধায় আয়োজিত জনসভায় অংশ নিয়ে আমির বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজদেরকে সম্মানজনক কাজ দেয়া হবে। সকালে রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 12 ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রচারে ব্যস্ত সময় পার করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে 24-এর গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের চরম বিপদের সময় আমরা দেশে ছিলাম, আগামীতেও থাকবো। অন্যদের মতো দেশ ছেড়ে পালিয়ে যাব না। এ দেশের মাটিকে আমরা ভালোবাসি, এই জন্য চরম বিপদের সময় আমরা দেশে ছিলাম। আল্লাহ এখন আমাদেরকে মেহেরবানি করে দেশে রেখেছেন। কথা দিচ্ছি, আগামীতে পরিবেশ যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের সাথেই আমাদেরকে রাখবেন ইনশাআল্লাহ। আমরা দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় ঠিকানা খুঁজবো না। এরপর গাইবান্ধার পলাশবাড়িতে 10 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় অংশ নিয়ে আমির বলেন, চাঁদাবাজদেরকেও সম্মানজনক কাজ দেওয়া হবে। তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাপ আর বলবে না, তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে কুঠা দেবে না। আর মাঝে মাঝে মানুষের জালে বন্দী হয়ে তোমাদেরকে বিপদে পড়তে হবে না, তোমরাও সম্মানের সাথে বসবাস করবা ইনশাআল্লাহ। এইভাবে প্রত্যেকটা হাতে কাজ তুলে দিয়ে সম্মানের হাত বানাতে চাই। পরে বগুড়ার মোকমতলায় এক পথসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর। এরপর শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এক সমাবেশে যোগ দিয়ে একটি দল 10 টাকা কেজি দরে চাল দেওয়ার কথা বলে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। একদল তারা সরকারে আসার আগে 10 টাকা দরে চালের কথা বলেছিলেন। আপনারা 10 টাকা দামে কে কে এখন চাল কিনেন? একটা হাত নাই। তার মানে এই সমস্ত নবাব, এই সমস্ত ধোঁকা দেওয়া হয়েছিল, বগুড়ার শেরপুরের পথসভায় বক্তব্য দেন আমির। সিরাজগঞ্জে 2টি জনসভায় অংশ নিয়ে পাবনার সমাবেশে বক্তব্য দেবেন তিনি। আব্দুল হামিদ, RTV। উৎসবমুখর পরিবেশে তৃতীয় দিনের মতো চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। প্রস্তুত করা হচ্ছে পোস্টাল ব্যালট বক্স। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। সাধারণ মানুষের উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে বেছে নেওয়ার কথা বলছেন ভোটাররা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। সকাল থেকে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ থেকে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার শুরু করেন চট্টগ্রাম 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। এখানে তো ধানের শীষের জোয়ার চলছে, অবস্থান খুবই পরিষ্কার। হাজারো হাজারো মানুষ আমরা যেখানে যাচ্ছি, রাস্তায় পুরুষ মহিলা রাস্তায় নেমে আসছে ধানের শীষের পক্ষে। একই সময় চট্টগ্রাম 4 আসনে জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী জনসংযোগ ও বিশাল মিছিল নিয়ে বের হন নগরীর কর্নেলহাট এলাকায়। দেশ বাঁচাতে গণভোটে হাঁ এবং দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত প্রার্থী। সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে আমাদের নির্বাচন কার্যক্রম শুরু করেছি। আর এই নির্বাচনে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে গণদোয়ার সৃষ্টি হয়েছে। দেশের চাবি আপনার হাতে, এই স্লোগানে দুপুরে যশোর শহরের বিভিন্ন এলাকা ও টাঙ্গাইলের ভূয়াপুর বাসস্ট্যান্ড চত্বরে গণভোটের প্রচারে আলোকচিত্র প্রদর্শন করা হয়। সাধারণ মানুষের মাঝে গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে নানা বার্তা তুলে ধরা হয়। প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল সদর আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ও সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী। দিনাজপুরের 6টি আসনের জন্য পোস্টাল ব্যালট বক্স বদ্ধকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত ও প্রবাসী ভোটাররা ডাকযোগে পাঠাতে পারবেন তাদের ভোটপত্র।
ময়মনসিংহে সংবাদ সম্মেলন করে নির্বাচনী ইশতেহার জানান ময়মনসিংহ ৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান। পরামর্শের ভিত্তিতে রাজশাহীতে তৃতীয় দিনের মতো প্রচারে নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, এবি পার্টির মোহাম্মদ সাইদ নোমান সহ বিভিন্ন আসনের প্রার্থীরা। বিশাল বহর ও শোডাউনের মধ্য দিয়ে ভোলায় নির্বাচনী প্রচারে নেমেছেন ভোলা ১ আসনের বিজেপি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। পটুয়াখালী ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল অবসর আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ময়মনসিংহ ১১ আসনে কর্মী সমর্থকদের ওপর হামলা, হুমকি ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সকালে পৌর এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম। সকাল থেকে মাদারীপুর ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম মৃধা পূর্ব এনায়েতনগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া বরিশালের বাবুগঞ্জ, বান্দরবানের সাফায়েতপুর, নরসিংদী, পিরোজপুর, নওগাঁ, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী প্রচারে অংশ নেন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। সাকিব আল হাসান, RTV। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা, সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন এ পর্বে আমি আব্দুল কুদ্দুস চঞ্চল আছি আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, জমে উঠেছে এর আলোচনা ও সমালোচনা। তা নিয়েই এবারের পর্বে আমি উপস্থিত হয়েছি কুড়িগ্রাম ২ আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ভোটারদের উপস্থিতি মাঠ পর্যায়ে কেমন, প্রশাসনের নিরপেক্ষতা, তারপরে হলো নির্বাচন আচরণবিধি প্রার্থীরা কিভাবে মেনে চলছে সেটি যেমন আছে, তেমনিভাবে দায়িত্বশীল সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারটি, সেগুলো মিলে ভোটের দিন এবং ভোটের পরের যে পরিবেশটি কেমন হবে সেটি নিয়েই বোঝা যাবে যে নির্বাচনটি সুস্থ হলো কিনা। এবার আশা করব যে এমনভাবে সরকার একটা ভোট দেবে, আমরা সাধারণ লোকজন ভোট দিয়ে শান্তি পাই এবং যে প্রার্থীটা পাবো সেই প্রার্থীটা যেন আমাদের পাশাপাশি থাকে। চরাঞ্চলে যেন কমিউনিটি ক্লিনিক থাকে, তারা যেন স্বাস্থ্যসেবার মানটা ভালো পায় এবং শিক্ষার হার যেন বেড়ে যায়। বিগত আসলে ভোট নিতে গিয়ে অনেক দুর্নীতি হয়েছে, সামনে নির্বাচনে যাতে এরকমটি না হয় এই প্রত্যাশা কামনা করছি। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচন আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নির্বাচনী সকল বার্তা পেতে RTVর সঙ্গে থাকুন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বলেন, যথাসময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে আশাবাদী সরকার। সিলেট প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মুক্তাবিস উন নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে বগুড়া প্রশাসক কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। রাজশাহী বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। আমরা চাই না বিডিআর এর ঘটনার মতো সৈনিকদের, অফিসারদের হত্যা করা হোক। আমরা চাই না মে মাসের মতো শাপলা চত্বর হোক। আমরা চাই এমন বাংলাদেশ, যে বাংলাদেশের সমস্ত মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশের মালিকানা এই গণভোটের মাধ্যমে জনসাধারণের হাতে আসবে।
দীর্ঘদিনের অব্যবস্থাপনা, জনবল সংকট ও যান্ত্রিক অচলাবস্থার ফলে বাংলাদেশ রেলওয়েতে তৈরি হয়েছে ভয়াবহ সংকট। পরিত্যক্ত রেলের নাট বল্টু সহ অন্যান্য যন্ত্রাংশ জোড়া তালি দিয়ে চলছে ট্রেন। মেরামত সহ প্রতিটি ধাপে অব্যবস্থাপনায় নিয়মিত শিডিউল বিপর্যয় ঘটছে। এর প্রভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ঢাকা চট্টগ্রাম রুটের রেলযাত্রীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাওয়া যাচ্ছে না নির্দিষ্ট সময়। রেল সংশ্লিষ্টরা বলছেন, সমন্বয়হীনতায় ঠুকছে সরকারের এই লোকসানের গাড়ি। লোকবল ও ওষুধ সংকটে অচলাবস্থা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 34টি কমিউনিটি ক্লিনিক। সপ্তাহে 4 দিন তালাবন্ধ থাকে অনেক ক্লিনিক। পার্শ্ববর্তী ক্লিনিক থেকে এসে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন স্বাস্থ্যকর্মীরা। প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পাচ্ছেন না নিম্ন আয়ের মানুষ। রেলওয়ের পশ্চিমাঞ্চল পরিদর্শনে এসে কুড়িগ্রামের রাজারহাট এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। সকালে রাজারহাট রেলওয়ে স্টেশনে তার পরিদর্শনকারী আটকে রেখে দীর্ঘদিনের অবহেলিত স্টেশন সংস্কার সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে মহাপরিচালক নতুন রেল প্ল্যাটফর্ম, লুপ লাইন চালু এবং স্টেশনটি দ্রুত সংস্কারের নির্দেশ দেন সংশ্লিষ্টদের। ফরিদপুরের ভাঙ্গায় বাস ও ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও 10 জন। সকালে ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন। এ ঘটনায় আহত 2টি গাড়ির চালককে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় ট্রাক চালকের। কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান উল্টে হাদিস মিয়া ও নূর আলম নামে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 10 জন আহত হয়েছে। চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নাইম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মহিউদ্দিন আল হেলাল। মন্ত্রণালয়ের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সকালে হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসা সেবা, অবকাঠামো ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্টোর কক্ষ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে হাসপাতালের সেবার মান ও সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মহিউদ্দিন আল হেলাল। এছাড়াও স্টোর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক তদন্ত কমিটি কাজ করছে বলেও জানান তিনি। সকল সরকারি ধামরাইয়ের রামরাবণ এলাকায় ধর্ষণের গুজব ছড়িয়ে ছিনতাইয়ের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোলায় ছাত্রদল নেতা রেজওয়ান আমিন সিফাত হত্যার আসামি সাকিবকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে। সুনামগঞ্জের দিরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এদিকে জামালপুরে মাদক বিরোধী অভিযানে ট্রাক ভর্তি বিদেশি মদ সহ 3 জনকে আটক করেছে র্যাব। পটুয়াখালীর গলাচিপায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বিপুল আনন্দ ও উৎসব মুখর পরিবেশে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সি কাল্ব রিসোর্টে দিনব্যাপী এই মিলন মেলা অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন কোম্পানির প্রায় 8 শতাধিক কর্মকর্তা কর্মচারী। দিনব্যাপী খেলাধুলা, রাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা পরিবেশনায় মাতেন সবাই। স্টেপ ফুটওয়্যারের চেয়ারম্যান আব্দুস সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির ও পরিচালক তানজিনা আনোয়ার কবিরের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে মাগুরায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রার্থীদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। টানায় 1 মাস 20 দিন বন্ধ থাকার পর গত বুধবার আমদানি কার্যক্রম শুরুর পর 2 দিনে এই বন্দর দিয়ে 820 মেট্রিক টন চাল আমদানি হয়েছে।
শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। রংপুর নগরের একটি মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। নিজেদেরকে তৈরি করতে হবে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভেজাল সার সিন্ডিকেটের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক আকরামুল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। নিউ মার্কেট চত্বরে এই কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় জড়িতদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম দেন তারা। পৌষের ধান কাটা শেষে ঝালকাঠির নলছিটিতে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। এ উপলক্ষে বসে গ্রামীণ মেলা। 20টি ঘোড়ার অংশগ্রহণে এই প্রতিযোগিতায় ভিড় করেন স্থানীয় হাজারো মানুষ। দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি স্কুল মাঠে এই উৎসবে ভাপা, দুধচিত সহ হরেক রকমের পিঠা নিয়ে বসে 20টি স্টল। নাদিরা সুলতানা, RTV। জেলা সংবাদে পর্যন্তই। সন্ধ্যা সংবাদ 7:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।